গঙ্গার পবিত্র ধারার কোল ঘেঁষে ভক্তি আর মানবতার আলো ছড়িয়ে দাঁড়িয়ে আছে এক পবিত্র স্থান, যেখানে মিশে আছে সাধনা, ত্যাগ ও আধ্যাত্মিকতা। চলুন আজ দেখতে যাই সেই অনন্য স্থাপনা বেলুড় মঠ। সো ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য ফ্যামিলি গ্যাদার। আমি এখন বেলুড় মঠের মেন গেটের সামনে দাঁড়িয়ে আছি। গেটে মঠে প্রবেশের টাইমিংস দেওয়া আছে। এপ্রিল টু সেপ্টেম্বর খোলা থাকে সকাল 6:30 থেকে 11:30 আর বিকেলে 4টে থেকে রাত 9টা। অক্টোবর টু মার্চ সকালের সময়সীমা একই থাকে। বিকালের টাইমিংস হয় 3:30 থেকে রাত 8:30। কীভাবে আসবেন এবং ভোগ প্রসাদ গ্রহণের নিয়ম সব কিছুই বলবো এই ভিডিওতে, তাই অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। বেলুড় মঠ হল রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কেন্দ্র, যা শ্রী রামকৃষ্ণের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল। গঙ্গার পশ্চিম তীরে বিস্তৃত প্রায় 40 একর জমির উপর স্থাপিত বেলুড় মঠ শুধু পশ্চিমবঙ্গ বা ভারতের গণ্ডিতে সীমাবদ্ধ নয়। বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ এখানে আসেন শ্রদ্ধা নিবেদন ও আধ্যাত্মিকতার শান্তির খোঁজে। সামনের এই ভবনটি অভেদানন্দ কনভেনশন সেন্টার। এর ভেতরে রয়েছে বিভিন্ন আকারের আধুনিক সভাকক্ষ, যা আধ্যাত্মিক আলোচনা, সাংগঠনিক অনুষ্ঠান ও গুরুত্বপূর্ণ সভার জন্য ব্যবহৃত হয়। এটি শারদানন্দ ভবন, দ্য হেডকোয়ার্টার্স অফ রামকৃষ্ণ মঠ অ্যান্ড রামকৃষ্ণ মিশন। এই ম্যাপে মঠের সব দ্রষ্টব্য স্থানের অবস্থান দেখানো আছে। ভেতরে সমস্ত কিছু পরিদর্শন ও সাথে ভোগ প্রসাদ গ্রহণ করা বেশ অনেকটা সময়ের ব্যাপার, তাই পর্যাপ্ত সময় হাতে নিয়ে এখানে আসবেন। এদিকে বাঁ হাতে রয়েছে শ্রী রামকৃষ্ণ সংগ্রহ মন্দির। জুতো খুলে প্রবেশ করতে হবে। ভেতরে ফটোগ্রাফি নিষেধ। এর ভেতরে রয়েছে ঠাকুর রামকৃষ্ণ, মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের জীবন কাহিনী, ভাবনা ও শিক্ষা খুব সহজ ও সুন্দরভাবে দর্শকদের সামনে তুলে ধরেছে। তাঁদের আদর্শের পাশাপাশি রামকৃষ্ণ মঠ ও মিশনের সেবামূলক কাজকর্মও এখানে চিত্র ও উপস্থাপনার মাধ্যমে দেখানো হয়েছে। আরও রয়েছে দক্ষিণেশ্বর কালীবাড়ির কাছে অবস্থিত পঞ্চবটির অবিকল প্রতিকৃতি। ঠাকুরের শেষ জীবনে যে কালো পাথর বাটিতে তিনি পায়েস খেতেন, যে বালিশটি ব্যবহার করতেন, ঠাকুরের পাদুকা, তার ব্যবহৃত কাপড় ও অন্যান্য দ্রব্য সামগ্রী এবং স্বামীজি যে তানপুরাটি বাজিয়ে তার গুরুকে গান শোনাতেন, সবই যত্ন সহকারে রাখা আছে। এই রামকৃষ্ণ সংগ্রহ মন্দিরটি কখনোই মিস করবেন না। এখানে আসতে হলে হাওড়া স্টেশন থেকে লোকাল ট্রেনে বেলুড় স্টেশন এবং সেখান থেকে টোটো বা অটোতে বেলুড় মঠ মাত্র 2 কিলোমিটার। আবার মেট্রো করে দক্ষিণেশ্বরে নেমে সেখান থেকে গাড়ি করে বা জলপথে লঞ্চে করেও সরাসরি বেলুড় মঠ আসা যায়। আর কলকাতা থেকে যে কোনো বেলুড় মঠগামী বাসে করেও চলে আসতে পারেন। এটা মূল মন্দিরের প্রবেশ গেট। গেট দিয়ে ভেতরে গেলে বাঁ পাশেই রয়েছে বিখ্যাত শ্রী রামকৃষ্ণ মন্দির। বেলে পাথরের তৈরি এই শ্রী রামকৃষ্ণ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 1935 সালের 16ই জানুয়ারি এবং নির্মাণ কাজ সম্পন্ন হয় 1938 সালের 14ই জানুয়ারি। এই মঠ নির্মাণের চিন্তাধারা স্বামী বিবেকানন্দের মনেই জন্ম নিয়েছিল। তিনি চেয়েছিলেন এমন একটি ধর্মস্থান যা হবে সকল ধর্মের সাম্য এবং ঐক্যের প্রতীক। বেলুড় মঠের স্থাপত্য পরিকল্পনার মূল রূপকার ছিলেন স্বামী বিজ্ঞানানন্দ, যিনি সন্ন্যাস নেওয়ার আগে একজন দক্ষ সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন। স্বামী বিজ্ঞানানন্দ স্বামীজির মহান ভাবনাকে বাস্তব রূপ দেন তাঁর সুচারু নকশা ও স্থাপত্য দক্ষতার মাধ্যমে। নির্মাণ কাজটি সম্পন্ন করে বিখ্যাত মার্টিন অ্যান্ড বার্ন কোম্পানি, যারা স্বামী বিজ্ঞানানন্দের সঙ্গে মিলিতভাবে এই অনন্য ধর্মীয় স্থাপত্যটি গড়ে তোলেন। স্বামীজির ভাবনার বাস্তব রূপ এই শ্রী রামকৃষ্ণ মন্দির।
যার স্থাপত্য শৈলীতে রয়েছে হিন্দু, মুসলিম, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্ম চেতনার এক অপূর্ব ও বিরল সংমিশ্রণ। মন্দিরের প্রধান গম্বুজটি ইউরোপীয় রেনেসাঁ স্থাপত্যের অনুকরণে তৈরি। মন্দিরের ওপরের দিকের 3টি চূড়া রাজপুত ও মুঘল স্থাপত্য শৈলীর মতো করে তৈরি, যা যোধপুর ও উদয়পুরের রাজপ্রাসাদের চূড়ার সঙ্গে অনেকটা মেলে। নাট মন্দিরের উপরের ঝুলন্ত বারান্দাটি, যা বিম ও ব্র্যাকেটের সাহায্যে নিচের স্তম্ভের উপর ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছে, এর ডিজাইন আগ্রার ফতেপুর সিক্রির মুঘল স্থাপত্যের প্রাসাদের বারান্দার সঙ্গে উল্লেখযোগ্যভাবে মিল আছে। মন্দিরের গর্ভগৃহ ও নাট মন্দির দুটোই একটিমাত্র ঘরের মাধ্যমে যুক্ত, যার ফলে পুরো কাঠামোটিকে দেখতে অনেকটা গির্জার মতো লাগে। এটি ভারতীয় মন্দিরের স্থাপত্যের ধারায় একেবারে ব্যতিক্রমী ও বিরল এক উদাহরণ। মন্দিরের ভেতরের ঝুলন্ত বারান্দা এবং 2টি সারিযুক্ত বিশিষ্ট স্তম্ভ বৌদ্ধ গুহার গ্রেট চৈত্য হলের কথা মনে করিয়ে দেয়। গর্ভগৃহের চারপাশে জানলা এবং খিলানগুলি রাজপুত ও মুঘল শৈলীর আদলে তৈরি। পুরো মন্দিরের মেঝে খ্রিস্টানদের ক্রস চিহ্নের মতো সাজানো। শ্রীরামকৃষ্ণের পূর্ণ মূর্তিটি বসানো আছে একটি শতদল পদ্মের ওপর, যা ডমরু আকারের সাদা মার্বেলের বেদিতে স্থাপিত। এই বেদির ভেতরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের পবিত্র দেহাবশেষ রাখা আছে। এই মূর্তিটি তৈরি করেছিলেন কলকাতার বিখ্যাত মূর্তিকার গোপেশ্বর পাল। প্রাচ্য ও পাশ্চাত্যের বিভিন্ন ধর্মের বিভিন্ন রকম স্থাপত্যশৈলীর নিদর্শন থেকে কিছু কিছু উপাদান এই মন্দির গড়ার সময় অন্তর্ভুক্ত করে সর্বধর্ম সমন্বয়ের ইঙ্গিতটা সুস্পষ্টভাবে প্রতিফলিত করা হয়েছে। মন্দিরটির উচ্চতা 34.3 মিটার আর প্রায় 3060 বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এবার এগিয়ে চললাম গঙ্গার পাড়ে বাকি মন্দিরগুলো দেখতে। শ্রী শ্রী মা সারদা দেবীর মহাপ্রয়াণের পর তার দেহাবশেষের উপর এই মন্দিরটি স্থাপন করা হয়। এই স্থানটি বেছে নেওয়ার পিছনে স্বামী শিবানন্দজির ভাবনা ছিল মায়ের গঙ্গার প্রতি আজীবন ভালোবাসা ও গভীর অনুরাগকে সম্মান জানানো। তাই জন্য মন্দিরটির প্রবেশপথ গঙ্গার দিকে মুখ করে নির্মিত হয়েছে। 1902 সালে স্বামীজির মহাপ্রয়াণের পর তার দেহাবশেষের উপর স্থাপিত হয় এই স্বামী বিবেকানন্দ মন্দির। মন্দিরটি দোতলা। নিচতলায় রয়েছে স্বামীজির সমাধি, এখানেই তাকে দাহ করা হয়। সমাধির ওপরে রয়েছে স্বামীজির মার্বেলের খোদাই করা মূর্তি, আর দোতলায় রয়েছে মার্বেলের পদ্মের উপর অ্যালাবাস্টার দিয়ে তৈরি ওম। মন্দিরটি 1924 সালের 28শে জানুয়ারি উদ্বোধন হয়। মন্দিরের পাশে এই বেলগাছের তলায় স্বামীজি প্রায়শই ধ্যান করতেন এবং এর কাছেই তার ইচ্ছা অনুযায়ী তাকে দাহ করা হয়েছিল। এই বেলগাছের তলায় কাউকে বসতে দেওয়া হয় না। এটা সমাধিপীঠ। এখানে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান যে 7 জন শিষ্যের দেহ অগ্নি সংস্কার করা হয়েছিল, এই স্মৃতিসৌধে তাদের নাম রয়েছে। এটি স্বামী ব্রহ্মানন্দ মন্দির। তিনি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য ও রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রথম সভাপতি ছিলেন। রাজা মহারাজ নামেও তিনি পরিচিত। মন্দিরটি সেই স্থানেই নির্মিত যেখানে স্বামী ব্রহ্মানন্দের দাহ কার্য সম্পন্ন হয়েছিল। এই 3টি মন্দির দেখে মনে হচ্ছে যেন মা সারদা দেবী তার 2 ধারে 2 শিষ্য স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দকে নিয়ে অবস্থান করছেন।
এবার চললাম ভোগ প্রসাদের কুপন কাটতে। সকাল 11:30 অবধি ভোগের কুপন দেওয়া হয়। মঠ অফিস থেকে এই কুপন সংগ্রহ করতে হয়। কুপনের জন্য কোনো নির্ধারিত মূল্য ধার্য করা নেই, যে যার সামর্থ্য মতো দিতে পারেন। সামনের বিল্ডিংটা স্বামী বিবেকানন্দের আবাস কক্ষ। এখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওই যে দেখা যাচ্ছে মঠের অফিস ঘর, ওখান থেকেই প্রসাদের কুপন সংগ্রহ করতে হয়। এই বিল্ডিংটা পুরনো রামকৃষ্ণ মন্দির, এখনও এখানে নিত্য পুজো হয়। এই সেই বিখ্যাত আম গাছ, যার নিচে স্বামীজি বসে তার ভক্তদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করতেন। এখানে কোনো বিল্ডিংয়ের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়। এবার প্রসাদ গ্রহণ করতে যাচ্ছি। ওই যে লেখা আছে ওয়ে টু প্রসাদ হল। যাবার রাস্তাটা সত্যি অপূর্ব, একদম গঙ্গার পাশ দিয়ে যেতে হয়। প্রসাদ গ্রহণের বিল্ডিংটির নাম মা শারদা সদাব্রত ভবন। অগুন্তি মানুষের বসবার ব্যবস্থা, একসাথে প্রায় কয়েক হাজার লোক প্রসাদ গ্রহণ করতে পারে। অসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা। ভেতরে সন্ধ্যা আরতি চলছে। আরতি শেষ হলে বেলুড় মঠ পরিদর্শন করে ফিরে যাব। আশা করি আপনাদের কাছে সবটাই তুলে ধরতে পেরেছি। গঙ্গার ধারে বসে মঠের স্থাপত্য এবং শ্রী রামকৃষ্ণ, সারদামা ও স্বামীজির উপস্থিতির অনুভব সব কিছুই মন ছুঁয়ে গেল। এই জায়গা শুধু একটি দর্শনীয় স্থান নয়, আত্মিক প্রশান্তির এক নীরব আশ্রয়। আজকের ব্লগ এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।